বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে এমন একটা গল্প নিয়ে এলাম যা শুনলে মনে হবে কোনো হলিউডের মুভির স্ক্রিপ্ট। We need Greenland for national protection. They have a very small population. কিন্তু না, এটা একদম বাস্তব ঘটনা। ভেনেজুয়েলার মাদক সিন্ডিকেটের হোতা স্বৈরাচারের তাকমা দিয়ে প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল কে? ট্রাম্পের আমেরিকা। আর তার পরপরই ট্রাম্পের লোকজন পোস্ট করলো গ্রিনল্যান্ডের ম্যাপ, আমেরিকান পতাকা দিয়ে ঢাকা, লেখা আছে শীঘ্রই। এখন প্রশ্ন জাগতে পারে, সবার মনে প্রশ্ন, আপনার মতো আমারও মনে প্রশ্ন, এটা কি শুধু মজা নাকি সত্যি কিছু ঘটতে যাচ্ছে? থাকুন শেষ পর্যন্ত, আজ পুরো বিশ্লেষণ করব এই ব্যাপারগুলো নিয়ে। আরেকটি অনুরোধ, ভিডিওটি পুরো দেখে সম্পূর্ণ শেষ করে তারপরে আপনারা লাইক কমেন্টে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভেনেজুয়েলার পরে কি গ্রিনল্যান্ডের পালা? কেন গ্রিনল্যান্ডের সঙ্গে ভেনেজুয়েলার নাম আসছে? দেখুন বন্ধুরা, জানুয়ারির 3 তারিখ ভেনেজুয়েলা যা হলো সেটা ইতিহাস তৈরি করলো। খারাপ হোক মন্দ হোক, এটা ইতিহাস বলে দিবে। যেটা একটা ঘটনা ঘটেছে, এটা আমরা দেখেছি। আমেরিকা সরাসরি প্রেসিডেন্ট মাদুরোকে আটক করলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আর তার বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল আমি তো প্রথমে আপনাকে বললাম। এটা আন্তর্জাতিক আইনে পুরোপুরি লঙ্ঘন বলে বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, ব্যাপক আকারে না, কিন্তু বিভিন্ন দেশ তাদের প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আসল মজা শুরু হলো তারপরে। এরপর আবার কি মজা, চলুন শুনে আসি। কয়েক ঘন্টার মধ্যে স্টিফেন মিলারের স্ত্রী, যিনি ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টা, তিনি টুইট করলেন একটা ম্যাপ, গ্রিনল্যান্ড পুরোটা আমেরিকান পতাকা দিয়ে ঢাকা, ক্যাপশন সুন, মানে খুব শীঘ্রই। এখন কথা হলো, এটা কি কাকতালীয়? একদিনে ভেনেজুয়েলা দখল, পরের দিন গ্রিনল্যান্ডের দিকে ইশারা? না বন্ধু, এটা কিন্তু একটা সিগন্যাল। সিগন্যাল 3 ধরনের হয়, গ্রিন সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, রেড সিগন্যাল। এখন এটা কোন সিগন্যাল, এটা আপনারাই নির্ধারণ করেন, কমেন্টে জানান। আমেরিকা দেখিয়ে দিচ্ছে আমরা যা চাই তাই করতে পারি। আন্তর্জাতিক আইন সেটা শুধু দুর্বল দেশগুলোর জন্য। আপনি যদি এই পুরো ঘটনাটা দেখেন, এটাই আপনার মাথায় আসবে। ডেনমার্ক কি জবাব দিল, শুনে আসা যাক। এখন মজার ব্যাপার হলো, ডেনমার্কের রাষ্ট্রদূত কিন্তু চুপ করে বসে থাকেননি। জেসপার মোলার সোরেনসেন, আমেরিকায় ডেনমার্কের রাষ্ট্রদূত, তিনি সেই পোস্টটা রিটুইট করলেন, কিন্তু এমনভাবে করলেন যে বুঝতেই পারবেন না এটা হুমকি নাকি অনুরোধ। তিনি লিখলেন, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্মরণ করিয়ে দিচ্ছি। তারা ঘনিষ্ঠ বন্ধু, ন্যাটোর সদস্য, একসাথে আর্কটিকের নিরাপত্তা রক্ষা করা হয়। আর হ্যাঁ, তারা আশা করে তাদের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা হবে। মানে কূটনৈতিক ভাষায় ওইটাকে রিটুইট করলেন উনি। এই হলো ডিপ্লোম্যাটিক ভাষা। মানে হলো, আমি যদি আপনার সাথে দোস্ত লাইন ক্রস করো না, আমরা দুর্বল কিন্তু না, আমরা আটলান্টিক পাহারা দেই, তাই বুঝে শুনে কাজ করো। মানে আমরা যদি আঞ্চলিক ভাষায় এটাকে বলি। ডেনমার্ক 2025 সালে প্রতিরক্ষা খাতে $13.7 বিলিয়ন খরচ করছে, বেশিরভাগটাই আর্কটিক অঞ্চলে। বার্তা একেবারে পরিষ্কার, আমরা প্রস্তুত আছি, মানে উই আর রেডি অল টাইম। কেন ট্রাম্প গ্রিনল্যান্ডের দিকে নজর দিলেন? আমার মতে 3টি কারণ হতে পারে। বন্ধুরা দেখুন তো আপনাদের সঙ্গে মিলে যায় কিনা। নাম্বার 1, ভূ রাজনীতি। গ্রিনল্যান্ড আটলান্টিকের প্রবেশদ্বার। চীন আর রাশিয়া এখানে প্রভাব বিস্তার করছে। আমেরিকার সবচেয়ে উত্তরের সামরিক ঘাঁটি পিটুফিক এখানেই কিন্তু ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গত মার্চে সেখানে গিয়েছিলেন। নাম্বার 2, খনিজ সম্পদ। গ্রিনল্যান্ডে আছে বিরল খনিজ, তেল, গ্যাস, ভবিষ্যতের অর্থনীতির চাবিকাঠি। নাম্বার 3, ট্রাম্পের ইগো। মে মাসে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প কি বলেছিলেন আপনাদের তো নিশ্চয়ই মনে আছে, না মনে থাকলে আমি আবার বলছি। তিনি সামরিক পদক্ষেপ নাকচ করছেন না, তাদের গ্রিনল্যান্ড দরকার। মানে একটা প্রশ্ন করা হয়েছিল গ্রিনল্যান্ডের ব্যাপারে আপনার কি নেগোসিয়েশন, উনি বলছেন আমরা সামরিক পদক্ষেপ কিন্তু এখনই নাকচ করছি না। তিনি সে সময় বলেছিলেন ওখানে মানুষ কম, ইউএসএ তাদের লালন পালন করবে। ঘটে যুক্তি। এখন সবচেয়ে চমকপ্রদ তথ্য শুনুন। গত মাসে ডেনিশ ডিফেন্স ইন্টেলিজেন্স সার্ভিস, অর্থাৎ ডেনমার্কের গোয়েন্দা সংস্থা, তারা একটি রিপোর্ট দিয়েছে। সেখানে কি আছে? সেখানে প্রথমবারের মতো আমেরিকাকে নিরাপত্তার ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। লাও ঠেলা, ঠেলা বুঝো। আপনি একবার ভাবুন, ন্যাটো হচ্ছে তাদের বন্ধু,
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে ঘনিষ্ঠ বন্ধু, একেবারে গলায় গলায় দোস্তি, সেই আমেরিকাকে এখন ডেনমার্ক হুমকি মনে করছে। হোয়াট এ টেরেবল। ডেনমার্ক আর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীরা যৌথ বিবৃতি দিয়ে বলেছেন, আপনি অন্য কোনো দেশ দখল করতে পারবেন না, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু প্রশ্ন হলো, আন্তর্জাতিক আইন মানে কে? ভেনেজুয়েলায় তো মানেনি। আপনার মনে প্রশ্ন আসতে পারে বন্ধুরা, যে গ্রিনল্যান্ডের মানুষ আসলে কি চায়। এখন গ্রিনল্যান্ডের জনগণের কথা শুনি। গ্রিনল্যান্ডে বাস করে প্রায় 57,000 মানুষ, সংখ্যাটা কম, কিন্তু তাদেরও তো মতামতের একটা দাম আছে। তাদের বেশিরভাগই ইনুইট, আদিবাসী জনগোষ্ঠী। সাম্প্রতিক জরিপে দেখা গেছে অনেকে ডেনমার্ক থেকে স্বাধীন হতে চায়। 2009 সাল থেকে তাদের স্বাধীনতার আইনি অধিকারও আছে। এখানে একটা বড় কিন্তু আছে, তারা আমেরিকার অংশ হতে চায় না। স্বাধীন হতে চায় কিন্তু আমেরিকার অংশ হতে চায় না। তারা চায় স্বাধীন দেশ হিসাবে থাকতে, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে। কিন্তু ট্রাম্পের কাছে সেটা কোনো ব্যাপারই না। তিনি তো বলেই দিয়েছেন, আমরা তাদের দেখভাল করব। স্টেট কথা এখানেই শেষ। সামরিক বিশ্লেষকরা কি বলছেন, সত্যি কি সম্ভব? চলুন তো জেনে আসি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমেরিকা কি সত্যি গ্রিনল্যান্ড দখল করতে পারবে? ডিফেন্স পিওটিভিস থিঙ্ক ট্যাঙ্কের সামরিক বিশ্লেষক জেনিফার কাভানাক বলেছেন, কি বলেছেন তিনি আগে ট্রাম্পের কথাকে গুরুত্ব দিতেন না, কিন্তু এখন কি করবেন? এখন তিনি নিশ্চিত নন। তিনি বলেছেন, তার এই যে কথাগুলো যদি বিশ্লেষণ করিস তাহলে দেখা যাবে আমেরিকার জন্য কয়েকশো বা কয়েক হাজার সৈন্য পাঠানো কঠিন কিছু না। প্রশ্ন হলো, কে ঠেকাবে? ডেনমার্কের সেনাবাহিনী ছোট। ইউরোপ একবদ্ধ হবে কি? ন্যাটো কি আমেরিকার বিরুদ্ধে যাবে? এগুলো হচ্ছে একটা জটিল প্রশ্ন। কিন্তু ভেনেজুয়েলায় যা হয়েছে সেটা প্রমাণ করে ট্রাম্প আর তার দল ঝুঁকি নিতে প্রস্তুত। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া তারা পরোয়া করে না। জেফ ল্যান্ডি, গ্রিনল্যান্ড স্পেশাল এনভয়, কে তিনি? ট্রাম্প সম্প্রতি নিয়োগ দিয়েছেন জেফ ল্যান্ডিকে লুজিয়ানার গভর্নর, গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে। ল্যান্ডিটা আসলে কে? সাবেক স্টেট অ্যাটর্নি জেনারেল, কট্টর ট্রাম্প সমর্থক। তিনি নিয়োগের পর বলেছিলেন, গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বানানোর লক্ষ্যে সেবা করার সম্মান তিনি পেয়েছেন। মানে লুকোচুরি নেই, একদম খোলাখুলি বলে দিয়েছেন আমেরিকা গ্রিনল্যান্ড দখল করতে চায়। ভেনেজুয়েলা হামলার পর তিনি টুইট করেছেন, ড্রাগ মহামারী ঠেকাতে এমন পদক্ষেপ দরকার। ট্রাম্পকে ধন্যবাদ মাদুরের মতো ব্যক্তিদের জবাবদিহি করার জন্য। গ্রিনল্যান্ডের সঙ্গে ড্রাগের কি সম্পর্ক? আসলে কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা মেসেজ তিনি ক্লিয়ার দিয়েছেন, তারা যে কোনো জায়গায় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এখন প্রশ্ন হলো, বাকি বিশ্ব কি করবে? ইউরোপীয় ইউনিয়ন, তারা বিবৃতি দেবে, নিন্দা জানাবে, হয়তো কিছু অর্থনৈতিক চাপ দেবে, কিন্তু সামরিকভাবে সন্দেহ আছে। ন্যাটো, এটা আরো জটিল। ন্যাটো চুক্তি অনুযায়ী একজন সদস্যের উপর হামলা মানে সবার উপর হামলা, কিন্তু যদি হামলাকারী নিজেই আমেরিকা হয় তাহলে এই আর্টিকেল 5 কি কাজ করবে? সেটাই দেখার বিষয়। চীন আর রাশিয়া, দিস ইজ দ্য পয়েন্ট, তারা অবশ্যই নিন্দা জানাবে, হয়তো ডেনমার্ককে সমর্থনও দেবে, কিন্তু সামরিক সংঘাতে যাবে সম্ভাবনা কম। সত্য হলো, বিশ্ব ব্যবস্থা এখন যার লাঠি তার কথা মতোই চলে। আমেরিকার সামরিক শক্তি এত বিশাল যে কেউ সরাসরি মোকাবেলা করতে চায় না, এটাই ফ্যাক্ট। বন্ধুরা, এই গল্পের শেষ কি হবে? আমার মতে 3টা সম্ভাবনা। নাম্বার 1, ট্রাম্প শুধু চাপ দিচ্ছেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে আমেরিকার সাথে আরও বেশি সহযোগিতা করতে বাধ্য করছেন। সামরিক ঘাঁটি বাড়ানো, খনিজ সম্পদের অধিকার, এসব ব্যাপারে চুক্তি হতে পারে। নাম্বার 2, অর্থনৈতিক চাপ বাড়বে, ডেনমার্ককে এতটাই কোণঠাসা করা হবে যে গ্রিনল্যান্ড নিজে থেকে আমেরিকার দিকে ঝুঁকে যাবে। নাম্বার 3, সরাসরি সামরিক পদক্ষেপ, ভেনেজুয়েলার মতো লিবারেশন অপারেশন নামে দখল করা হবে, তারপর বলা হবে গ্রিনল্যান্ডের মানুষ তাই চেয়েছিল, আমরা তাই করেছি। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্ভাবনা 1 সবচেয়ে বেশি, যেটা প্রথমে বললাম। কিন্তু ভেনেজুয়েলা যা দেখলাম, তারপর আর কিছুই আর অসম্ভব বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে পৃথিবী একটা মোড়ে দাঁড়িয়ে, আসল ক্ষমতা থাকবে সামরিক শক্তির হাতে। আপনারা কি মনে করেন, গ্রিনল্যান্ড দখল হবে নাকি এটা শুধুই ব্লাফ? কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যে আমাদের টিমের জন্য শক্তি। আমি কাজল হায়দার, আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরও চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।